আসসালামু আলাইকুম। আজকে আমরা একটু হিস্ট্রি পড়বো। হিস্ট্রিতে অ্যাবসার্ড ড্রামার ব্যাপারটা আর কি আমরা পড়বো। তো আপনারা কেমন আছেন? যাক, বহুদিন পর। তো অ্যাবসার্ড ড্রামার আমরা কিছু জিনিস আগে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা জানি, একটু একটু স্টোরি শুনি। অ্যাবসার্ড ড্রামা হচ্ছে মূলত এটা একটা মডার্ন ড্রামা। তো আমরা জানি তো যে মডার্ন এজে কী হয়েছে, মডার্ন এজে বিশ্বযুদ্ধ হয়েছে। এখন যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হইল, তখন তো পুরো পৃথিবী তো একদম ধ্বংস হয়ে গেছে। স্পেশালি ইউরোপ। ইউরোপ তো ধ্বংস হয়ে গেছে। আর ইউরোপের সাথে ইউরোপের যত কলোনি টলোনি ছিল, এই যে যেরকম হলো ভারত উপমহাদেশ ছিল ব্রিটেন বা ব্রিটিশদের একটা কলোনি ছিল, ঠিক সেরকম তো পুরো পৃথিবীতেই বিভিন্ন দেশের বিভিন্ন কলোনি ছিল। তো কলোনিগুলো ডিস্ট্রয়েড হয়ে যায়। এখন ডিস্ট্রয়েড কেন হবে না? কারণ যুদ্ধ তো অনেক খরচের ব্যাপার। তো এই যুদ্ধের সময় তারা তাদের কলোনি থেকে অনেক কিছু নিছে, অনেক অনেক খাবার দাবার নিছে। আবার অনেকজন এই কলোনি থেকে যুদ্ধও করতে গেছে। তো এই বিষয়গুলো হয়েছে। তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে আসলে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের মাধ্যমে যে প্যাক্টটা হয়, যে প্যাক্ট বা চুক্তির মাধ্যমে এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হয় আর কি। ওটাকে কী যেন বলে, সেকেন্ড হচ্ছে ভার্সাই চুক্তি, সেকেন্ড ভার্সাই চুক্তি, ট্রিটি বা চুক্তি এগুলো করে। ওইটার মাধ্যমেই মূলত আমরা বুঝতে পারি যে আর একটা ওয়ার্ল্ড ওয়ার লাগবে, ঠিক আছে, প্যাক্টের মাধ্যমে। প্যাক্টের ব্যাপার স্যাপার এরকমই ছিল। জার্মানির উপর সব কিছু চাপায় দেওয়া হয়, তো পরবর্তীতে আসলে লাগেও। এখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তো আরও ভয়ঙ্কর ছিল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হলো মানে আধুনিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আধুনিক টেকনোলজি ব্যবহার করা হয়েছে। বিভিন্ন পর্যায়ের যুদ্ধ হয়েছে। তো এগুলো ফলাফল আসলে খুব ভয়ঙ্কর ছিল। যার জন্য আমরা দেখতে পাই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে পুরো পৃথিবী একদম তছনছ হয়ে গেছে। ইউরোপ তো শেষ, ইউরোপ তো ধ্বংস। এরকম একটা সিচুয়েশনে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর একদল ফিলোসোফার আসলো। একদল ফিলোসোফার এসে বলল যে তারা এই র্যাশনালিজমে আর বিশ্বাস করে না। র্যাশনালিজম কী জিনিস? এই যারা যুক্তিবাদী আর কি, যুক্তিবাদী মানুষজনদের তারা আর বিশ্বাস করে না। কেন যুক্তিবাদী মানুষজনের তারা বিশ্বাস করবে? কারণ এইসব যুক্তিবাদী মানুষজনের জন্যই তো পৃথিবীতে পরপর দুটো বিশ্বযুদ্ধ হয়ে গেল। এবং তারা একটা মতবাদ দিল, সেই মতবাদের নাম হচ্ছে অস্তিত্ববাদ, এক্সিস্টেন্সিয়ালিজম। এই অস্তিত্ববাদের উপরে অনেক কথাবার্তা বলা যায়। অস্তিত্ববাদকে যদি আমরা এক কথায় বলি, সেটাকে বোঝায় হচ্ছে এই পৃথিবীর কোনো দাম নাই, এই পৃথিবীর মানুষের জীবনের কোনো দাম নাই, কোনো উদ্দেশ্যহীন, মানুষের পৃথিবীতে আসা খুবই উদ্দেশ্যহীন, খুবই হতাশাবাদী কথাবার্তা বলে এই এক্সিস্টেন্সিয়ালিজমের মানুষজনরা। এবং তারা আর একটা কথাও বলে এক্সিস্টেন্সিয়ালিজমে, শুধু যে হতাশার কথাই বলে ঠিক সেরকম না। তারা বলে যে এই পৃথিবীতে যা কিছু হয় কোনো কিছুই প্রি অর্ডেইনড না, কোনো কিছুই পূর্ব থেকে নির্ধারিত না। এই পৃথিবীতে মানুষ যা কিছু করে তার ফলাফল ভোগ করে। অর্থাৎ মানুষজনের যে পাপের ফলাফল মানুষজনকেই ভোগ করতে হবে। এবং তোমাকে তোমার কাজের রেসপন্সিবিলিটি নিতে হবে। তুমি যদি ভালো কাজ করো তাহলে তুমি ভালো ফলাফল পাবা, তুমি খারাপ কাজ করলে খারাপ ফলাফল পাবা। এই ধরনের কথাবার্তা বলে হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিস্টরা। তো এক্সিস্টেন্সিয়ালিজম এটার ভিত্তিতেই আর কি পরবর্তীতে আমরা দেখতে পারি অ্যাবসার্ড ড্রামা চলে আসে। এটা একটা নতুন টাইপের ড্রামা, যে ড্রামাটা এমনভাবে প্লটটাকে সাজায়, সেটিং সাজায়, ক্যারেক্টার সাজায়, দেখলেই বুকের ভিতরে হতাশা চেপে বসে। মনে হয় এই পৃথিবীতে কিচ্ছু নাই, আসলে এই পৃথিবীর কোনো দরকার নাই, এই পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্ব নাই। একটা অস্তিত্বের প্রশ্ন জেগে ওঠে। এটা হচ্ছে অ্যাবসার্ড ড্রামা। ইনশাল্লাহ আপনারা যখন ফোর্থ ইয়ারে পড়বেন, আপনারা তো সেকেন্ড ইয়ারে পড়েন, তো সেকেন্ড ইয়ারে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, তো যখন ফোর্থ ইয়ারে পড়বেন তখন অ্যাবসার্ড ড্রামাকে আরেকটু ডিপলি বুঝতে পারবেন। তখন আপনি মিথ অফ সিসিপাস সম্পর্কে জানবেন, যে সিসিপাসের মিথ কী,
এখনই আমি আপনাদের বলবো যে আপনার একটু গুগল করে কিছু একটা করে মিথ অফ সিসিপাস জিনিসটা বোঝেন, অ্যালবার্ট কামুসের মিথ অফ সিসিপাস বইটা একটুখানি চোখ বোলান, তাহলে আপনি অ্যাবসার্ডিস্ট থিওরিটা বুঝতে পারবেন। সে যাই হোক, আমার কাজ হলো আপনাদেরকে একটা শর্ট কোশ্চেন পড়ানো। সেই শর্ট কোশ্চেনটা হচ্ছে অ্যাবসার্ড ড্রামা। একটু খেয়াল করেন। অ্যাবসার্ড ড্রামা ইজ এ মডার্ন ডেভেলপমেন্ট ইন ড্রামা দ্যাট emerged in the aftermath of the two devastating world wars, World War I and II. তাহলে অ্যাবসার্ড ড্রামা হচ্ছে একটা নতুন ধরনের ড্রামা, নতুন ডেভেলপমেন্টের ড্রামা, যেটা ড্রামাটা হয়েছিল প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আসছে। The catastrophic effects of these wars left a profound impact on society. এই যে ভয়ঙ্কর প্রভাবটা, ক্যাটাস্ট্রফিক, ধ্বংসাত্মক, বিধ্বস্তকারী, the catastrophic effects of these wars left a profound impact on society, disrupting social structures. সোসাইটিকে ধ্বংস করে ফেলে, সোশ্যাল স্ট্রাকচার ধ্বংস করে ফেলে, হিউম্যান রিলেশনশিপস, মানুষজন তো দ্বিধায় চলে যায়, অ্যান্ড এভরি অ্যাসপেক্ট অফ লাইফ। দ্য প্রিভেইলিং ডিভাস্টেশন অ্যান্ড টেরর লেড টু দ্য কলাপস অফ র্যাশনালিজম। এই ভয়ঙ্কর অবস্থার জন্য র্যাশনালিজমের ধ্বংস হয়েছে। র্যাশনালিজম, যারা যুক্তিবাদীরা আছে তাদের। লিভিং হিউম্যানিটি ডিসইলিউশনড অ্যান্ড ওভারওয়েমড বাই এ সেন্স অফ নাথিংনেস। এবং এই বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মানুষজনের ভিতরে একটা নাথিংনেস চলে আসে, হলনেস চলে আসে, যে কী হবে এই পৃথিবীর কোনো দাম নাই, জীবনের কোনো দাম নাই, এরকম একটা অনুভূতি তাদের ভিতর চলে আসে। সো অ্যাবসার্ড ড্রামা অফেন কনসিডার্ড এ ফর্ম অফ ট্রাজিকমেডি। তোমাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু এক ধরনের ট্রাজিকমেডি। অর্থাৎ এই অ্যাবসার্ড ড্রামাটা তুমি যখন দেখবা, যখন তুমি পড়বা, তখন তোমার খুব হাসি চাপবে, কিন্তু যখন তুমি এটাকে বুঝবা তখন তোমার কাছে আর এত হাসি লাগবে না, তখন তোমার কাছে খুব প্রশ্নবিদ্ধ হয়ে যাবা তুমি। পর্ট্রেস থিমস অফ এমটিনেস, এর ভিতর তুমি এমটিনেস পাও, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, আইসোলেশন, অ্যালিয়েনেশন মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, অ্যান্ড দ্য ব্রেকডাউন অফ কমিউনিকেশন বিটুইন ইন্ডিভিজুয়ালস। তুমি দেখতে পাও যে এখানকার যুদ্ধ পরবর্তী সময় মানুষজন মানুষের সাথে কমিউনিকেট করতে পারতেছে না। এখন কমিউনিকেট করতে না পারা আর কথা বলতে না পারা কিন্তু আলাদা জিনিস। কথা তো বলতোই, কিন্তু বুঝতো না যে আসলে একজন মানুষ আরেকটা মানুষকে কী বুঝাইতে চাইতেছে। কমিউনিকেশন আর কি ঘাটতি চলে আসছিল। যাই হোক, ইট রিফ্লেক্টস দ্য হোপলেসনেস অ্যান্ড এক্সিস্টেন্সিয়াল ডেসপায়ার, মানে হতাশা, এক্সিস্টেন্সিয়াল ডেসপায়ার, অস্তিত্বের হতাশা, অফ দ্য মডার্ন হিউম্যান কন্ডিশন। স্যামুয়েল বেকেটস ওয়েটিং ফর গডো ইজ এ কুইটেন্সিয়াল, মানে খুবই এসেন্সিয়াল আর কি, ঠিক আছে, কোয়াইটেন্সিয়াল এক্সাম্পল অফ অ্যাবসার্ড ড্রামা। বলতেছে যে এটা তোমরা পড়বা, 4th ইয়ারে পড়বা, আছে ন্যাশনাল ইউনিভার্সিটি সিলেবাসে আছে, ওয়েটিং ফর গডো, ঠিক আছে। এখানে তুমি কী পাবা? ওয়ার টু ট্রাম্পস ওয়ান্ডার এমলেসলি, এখানে তুমি দুইটা পথিককে পাবা, ট্রাম্পসকে পাবা, ট্রাম্পস মানে পথিক। এনক্যাপসুলেটিং দ্য ফিউটিলিটি অফ এক্সিস্টেন্স, তো এই দুইজনের মাধ্যমে তোমাকে, এই যে দুইজন মানুষ আছে, ঠিক আছে, একজন হচ্ছে ভ্লাদিমির আর একজন হচ্ছে এস্ট্রাগন, এই ভ্লাদিমির এবং এস্ট্রাগনের মাধ্যমে তুমি দেখতে পাবা যে আসলে এই যুদ্ধ পরবর্তী সময়ে যে অ্যাবসার্ড অবস্থা তৈরি হয়ে গেছে, ঠিক আছে, যে অদ্ভুত অবস্থা তৈরি হয়ে গেছে। এরা দুই বন্ধু মানুষ, দুইজন প্রতিদিনই আসে, আইসে গডর জন্য অপেক্ষা করে, গডও এসে ওদেরকে সেভ করবে। এইভাবে তারা কতকাল ধরে আসতেছে সেটা তারা জানে না। প্রতিদিন আসে, বসে থাকে, চিন্তা করে মরে টরে যাবো কি না, ফাঁসি টাসি নিব কি না, আবার চিন্তা করে না গডর জন্য অপেক্ষা করি, কিন্তু এই গডটা কি, কে, এটাও তারা জানে না। এরকম একটা ভয়ঙ্কর অবস্থা। দ্য প্লে বিগিনস উইথ দ্য লাইন নাথিং টু বি ডান। এই নাটকের শুরুর প্রথম লাইনটাই হচ্ছে কিছুই তো করার নাই। দিস স্টেটমেন্ট এনক্যাপসুলেটস দ্য ডেসপোডেন্ট প্রিডিকামেন্ট, তাদের যে ভয়ঙ্কর খারাপ অবস্থা, প্রিডিকামেন্ট অফ দ্য ক্যারেক্টার্স, সিম্বলাইজিং দেয়ার ল্যাক অফ পারপাস অ্যান্ড দ্য ইউনিভার্সাল হিউম্যান কন্ডিশন অফ আনসার্টেনটি অ্যান্ড ডেসপায়ার। অর্থাৎ ইউনিভার্সাল হিউম্যান কন্ডিশন বোঝানো হয়েছে এই দুইজন মানুষের মাধ্যমে।
এটা একটা ইউনিভার্সালিটি বুঝাইছে যে এই অ্যাবসার্ড অবস্থা মানুষজনের সবার অবস্থা অ্যাবসার্ড, মডার্ন মানুষের অবস্থা অ্যাবসার্ড। দ্য ফিলোসফি আন্ডারলাইং অ্যাবসার্ড ড্রামা ইজ রুটেড ইন এক্সিস্টেন্সিয়ালিজম। এই যে ফিলোসফিটা, অ্যাবসার্ড ড্রামা ফিলোসফিটা আসছে হলো এক্সিস্টেন্সিয়ালিজম, অস্তিত্ববাদ থেকে, which emphasizes that individuals are responsible for shaping their own lives. তো এটা একটা মেইন কথা, এক্সিস্টেন্সিয়ালিজমের মেইন কথা যে তুমি তোমার জীবনের জন্য দায়ী, তুমি তোমার জীবনে খারাপ অবস্থার জন্য তুমি দায়ী, তোমার জীবনে ভালো অবস্থার জন্য তুমি দায়ী। লাইফ অ্যাকর্ডিং টু existentialist thought, it is not predetermined but defined by our choices and actions. এক্সিস্টেন্সিয়ালিস্টরা বলে যে এটা কোনো কিছু পূর্ব নির্ধারিত না, প্রিডিটারমাইন্ড না, প্রিঅর্ডেইনড না, সব কিছুই তোমার চয়েস, তোমার অ্যাকশন। ইন ওয়েটিং ফর গডো দেয়ার ইজ নো ট্রেডিশনাল প্লট স্ট্রাকচার। যেহেতু অ্যাবসার্ড এই জন্য এটা কোনো ট্রেডিশনাল প্লট স্ট্রাকচার নাই, শেক্সপিয়ারের মতো তুমি জিনিসপত্র এখানে পাবা না। দ্য ক্যারেক্টার্স ল্যাক ডিস্টিংক্ট আইডেন্টিটিস অর হিরোইক কোয়ালিটিস। শেক্সপিয়ারের ক্যারেক্টারদের ভিতর হিরোইক কোয়ালিটি থাকতো, এদের ভিতর এরা হিরো না ভাই, এদের ভিতর বরং অ্যান্টি হিরো কোয়ালিটি আছে। ইনস্টেড দে আর ডিপিক্টেড অ্যাজ অর্ডিনারি ফ্লড ইন্ডিভিজুয়াল, অনেক ভুল টুল আছে এর ভিতর, ফ্লড ইন্ডিভিজুয়ালস ক্লিঙ্গিং টু দ্য ফিউটাইল হোপ অফ বিং সেভড বাই গডো, এবং তারা এই ইচ্ছাতে আছে গডও এসে তাদের বাঁচাবে। হু নেভার অ্যারাইভস, কোনোদিনও আসে না, এই গডও কোনোদিনও আসে না, ওয়েটিং করতেই থাকবে। দিস আনফুলফিল্ড হোপ রিফ্লেক্টস দেয়ার আলটিমেট ফ্রাস্ট্রেশন অ্যান্ড ডেসপায়ার। এই যে তাদের ইচ্ছা কখনোই পূরণ হয় না, এটা দ্বারাই তো হতাশা বোঝায়। ইন কনক্লুশন, অ্যাবসার্ড ড্রামা vividly portrays the breakdown of communication and the existential struggles of modern লাইফটাকে সে তুলে ধরে। However, modern critics argue that it also offers glimpses of hope, কারণ এর ভিতর কিছু আশাও প্রকাশ করছে, suggesting that meaningful communication and understanding among individuals are still possible. অর্থাৎ ক্রিটিকরা বলছে যে অ্যাবসার্ড ড্রামাতে যতই কমিউনিকেশন গ্যাপের কথাবার্তা বলছে, কিন্তু অ্যাকচুয়ালি মডার্ন লাইফে এখনও পসিবল। আমরা যদি ট্রাই করি, আমরা এখনও সেই কমিউনিকেশন, সেই গুড রিলেশনশিপ আমরা বিল্ড করতে পারবো। আপনাদের জীবন থেকে অলরেডি 12 মিনিট সামথিং পার হয়ে গেছে, আমি আপনার আর 2-1 মিনিট নিব, আমি জাস্ট এটাকে একটুখানি ব্রিফলি আলোচনা করব। তাহলে অ্যাবসার্ড ড্রামা হচ্ছে একটা নতুন ধরনের ড্রামা, এটা একটা মডার্ন ড্রামা বলতে পারি। এই মডার্ন ড্রামাটা মূলত এক্সিস্টেন্সিয়ালিস্ট থিওরি থেকে আসছে। এক্সিস্টেন্সিয়ালিজমের মূল কথা ছিল যে আসলে আমাদের জীবনের দায়ভার আমাদেরই নিতে হবে, এবং কেউ এসে আর কি দায়ভার নিবে না। এবং অ্যাবসার্ড ড্রামাতে মূলত মানুষজনের যে অস্বস্তিকর অবস্থা, খারাপ অবস্থা, হলোনেস, এমটিনেস, নাথিংনেস, এই জিনিসটাকে এমনভাবে তুলে ধরছে, এর প্লটেও নাথিংনেস, এই প্লটের কোনো ঠিক ঠিকানা নেই, ক্যারেক্টারগুলোও নাথিংনেস, সব ফাঁপা টাইপের ক্যারেক্টার, খুবই এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের ভিতর তোমাকে ফেলে দিবে, তোমাকে ভিতর কষ্ট, দুর্দশা, দুঃখের ভিতর ফেলে দিবে। যদিও এটা দেখার সময় হাসি চাপে, ট্রাজিকমেডি দেখার সময় হাসি চাপে, কিন্তু দেখে বা পড়ে যখন তুমি এটা নিয়ে চিন্তা করবা, তখন তোমার ভিতরে একটা নাথিংনেস তৈরি হবে, তোমার ভিতরে কিছু প্রশ্ন তৈরি হবে। তো এই তো এখানে আমি অ্যাবসার্ড ড্রামার একটা মানে ডেফিনেশন বলতে পারো, ডেফিনেশন বা থিওরি বা পারপাস আলোচনা করে স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গডো থেকে আলোচনা করছি, মানে এক্সাম্পল হিসাবে, এবং লাস্টে যে ক্রিটিকদের মতবাদ শেষ করছি। তো এটা নিজের তৈরি করা নোট, আমি ইনশাল্লাহ হিস্টোরি বা অন্যান্য সাবজেক্ট যা কিছু দিব সব কিছু বা পড়াবো সব কিছু নিজের তৈরি করা নোটেই পড়াবো ইনশাল্লাহ। তো এই অংশটুকু তোমাদের হচ্ছে ডিসক্রিপশন বক্সে এবং তোমাদের যে গ্রুপে আছে সেখানে আমি কপি পেস্ট করে দিব। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।